দেখো তাহলে ক্লোরোসিসের জন্য কে কে রেসপন্সিবল? ভীষণ সহজ একটা ট্রিক মনে রাখবে। ক্লোরোসিসের জন্য কে কে রেসপন্সিবল? জাং মানে লড়াই, জানো তো? জাং ওকে। মঙ্কস মানে জানো? সন্ন্যাসী, মঙ্কস। তাহলে কিছু সন্ন্যাসী ছিল যারা কোনো একটা নিশ্চয়ই সন্ন্যাসীর মানে ভালো কিছুর জন্যই লড়েছে তারা। মঙ্কস ফাইট জাং ইন মর্নিং। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠেই সে যুদ্ধ লড়তে শুরু করেছে। তাহলে মঙ্কস ফাইট জাং ইন মর্নিং, মনে থাকবে তোমাদের? বলো আমার সঙ্গে একবার। Monks fight Zhang in morning. তাহলে এমও ফর টেল মি। Molybdenum. এমও ফর molybdenum, N for nitrogen, K for potassium, S for sulfur, fight for iron, Zang for Zn। আর মর্নিং, দেখো মর্নিং থেকে ভালো করে শুনবে, মর্নিং থেকে আমরা দুটো নিচ্ছি, একটা Mn একটা Mg, মানে ম্যাঙ্গানিজও নিলাম ম্যাগনেসিয়ামও নিলাম। তাহলে বলতো কতগুলো মিনারেলের অভাবে, কতগুলো মিনারেলের ডেফিসিয়েন্সিতে ক্লোরোসিস ডিজিজটা হতে পারে? 8টা। কি বলো? molybdenum, nitrogen, potassium in morning। তাহলে molybdenum, nitrogen, potassium, sulfur, iron, zinc, manganese, magnesium। manganese, magnesium বোঝা গেল? এবার দেখো নেক্রোসিসের জন্য কে কে রেসপন্সিবল? নেক্রোসিস মানে কিল করা, তাই তো? সেলটা মরবে, সেল কিলিং। নেক্রোসিস কি হবে বলো? সেল কিলিং। এটাকে তোমরা মনে রাখবে, ভীষণ সহজ। একজন কাকু, তিনি ম্যাগি খেতে ভীষণ পছন্দ করেন। কি দুর্ঘটনা ঘটিয়েছেন দেখো। কাকু কিল্ড কাকি ফর ম্যাগি। ওকে, কাকু কিল্ড কাকি ফর ম্যাগি। ওকে, তাহলে বলো ক্যালসিয়াম কিল্ড মানে কি বলো? নেক্রোসিস। কিল মানে সেল কিলিং, তার মানে নেক্রোসিস। তাহলে Ca ফর ক্যালসিয়াম, Cu ফর বলো Copper. কাকি ফর কে? পটাশিয়াম, ঠিক আছে? ম্যাগি ফর ম্যাগনেসিয়াম। তাহলে কার কার অভাবে, কার কার ডেফিসিয়েন্সি সিম্পটমে হতে পারে বলো নেক্রোসিস? ক্যালসিয়াম, copper, potassium, magnesium। ট্রিকটা কি? কাকু কিল্ড কাকি ফর ম্যাগি। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট দেখো সেল ডিভিশন। সেল ডিভিশনটাকে ইনহিবিট করে কারা? মনে রাখবে মঙ্কসরা সেল ডিভিশনটাকে ইনহিবিট করে। মঙ্কস, সন্ন্যাসীরা সেল ডিভিশনটা ইনহিবিট করছে। তাহলে মলিবডেনাম, নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার। ডিভিশন কে কে বলো? সেল ডিভিশন কে কে ইনহিবিট করছে? মলিবডেনাম, নাইট্রোজেন, potassium, সালফার। ঠিক আছে, তাহলে সেল ডিভিশন বন্ধ করছে মঙ্কস। ওকে, নেক্সট ফ্লারিং ডিলে হচ্ছে। দেখো ফ্লারিং ডিলে। আচ্ছা, ফ্লারটা কি প্লান্টের ক্ষেত্রে সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গান, হ্যাঁ কিনা? আবার বলতো মন্স পিউবিস এটা কি ফিমেলের ক্ষেত্রে একটা রিপ্রোডাক্টিভ অর্গান? ইয়েস অর নো? দেখো মন্স পিউবিস, পিউবিসটা আমার কাজে লাগবে না কোনো। মন্স মানে MON এর, দ্যাট মিন্স মলিবডেনাম, নাইট্রোজেন, সালফার। তাহলে ওখানেও ফ্লারিং মানে সেক্সুয়ালি রিপ্রোডিউসিং পার্ট, এখানেও মন্স পিউবিস এটাও একটা ফিমেলের ক্ষেত্রে রিপ্রোডিউসিং পার্ট। তাই আমরা মন্স পিউবিস থেকে ট্রিকটা বানিয়ে নিলাম। মন্স এর MO ফর মলিবডেনাম, N ফর নাইট্রোজেন, S ফর সালফার, এরা হচ্ছে সবাই ফ্লারিংটাকে ডিলে করে। তাহলে বলতো এরকম প্রশ্ন কিন্তু অতীতে এসছে এবং ভবিষ্যতেও আসবে যে which of the following nutrient is responsible for necrosis, which of the following element is responsible for chlorosis। একই গল্প, which of the following nutrient is responsible for delaying flowering or delaying cell division। তাহলে তুমি নিশ্চয়ই চিনতে পারবে কে কে কোন জায়গাতে কাজ করবে। হ্যাঁ স্যার। বলো, বুঝলে সবাই? হ্যাঁ স্যার। এবার দেখো সবসময় আমরা শুধু যে ডেফিসিয়েন্সি নিয়ে কাজ করব তা নয়। অনেক সময় কোনো ম্যাটেরিয়াল নর্মালের থেকে যদি তার অ্যামাউন্টটা বেড়ে যায়, তাহলে কিন্তু
সেও প্লান্টের ডিফারেন্ট টাইপ অফ অ্যাবনর্মালিটিস তৈরি করতে পারে। ঠিক আছে, সে কি করতে পারে? প্লান্টে ডিফারেন্ট টাইপ অফ অ্যাবনর্মালিটিস তৈরি করতে পারে। যেমন ধরো আমি যদি তোমায় বলি যে ম্যাঙ্গানিজের পরিমাণ বেড়ে গেছে, ম্যাঙ্গানিজের পরিমাণ বেড়ে গেছে, তাহলে দেখো ম্যাঙ্গানিজ যদি বাড়তে থাকে এবং দেখো তখন ম্যাঙ্গানিজের পরিমাণ বেড়ে গেলে প্লান্টের মধ্যে যদি কোনো টক্সিক এফেক্ট তৈরি হয় তখন আমরা বলতে পারি সেটা প্লান্ট টক্সিসিটি বা মিনারেল টক্সিসিটি। প্রশ্ন হলো কখন তুমি টক্সিক বলবে আর কখন টক্সিক বলবে না। একটা থ্রেশহোল্ড লেভেল আছে, তাই না, যেটার জন্য আমি বলবো এটা টক্সিক, যেটার জন্য বলবো এটা টক্সিক নয়। কি সেটা? যদি দেখি ওই নিউট্রিয়েন্টটার অ্যাবান্ডান্সিতে প্লান্টের ড্রাই ওয়েট 10% বা তার থেকে বেশি রিডিউস করেছে। আমি আবার বলি, আই রিপিট, যদি দেখি ওই নিউট্রিয়েন্টের অ্যাবান্ডান্সিতে তার পরিমাণ বেশি হয়ে যাওয়াতে প্লান্টের ড্রাই ওয়েট 10% বা তার থেকে বেশি রিডিউস করেছে, কমে গেছে, তখন তুমি সেই এফেক্টটাকে টক্সিক এফেক্ট বলতে পারো এবং সেটাকে তার একটা টক্সিক এফেক্ট আছে বা মিনারেল টক্সিসিটি বলে তুমি ডাকতে পারো। বলো একবার কেউ একজন যে টক্সিক হওয়ার থ্রেশহোল্ড লেভেল কি? প্লান্টের অ্যাবান্ডেন্স প্ল্যান্টের ড্রাই ওয়েট 10% বা তার বেশি রিডিউস করবে। ভেরি গুড। তাহলে এই মিনারেলটার অ্যাবান্ডেন্সের জন্য প্লান্টের ড্রাই ওয়েট যদি 10% বা তার থেকে কম, তার থেকে বেশি রিডিউস করে, তখন তুমি বলবে টক্সিক এফেক্ট। কিরকম দেখো, ধরো তুমি যদি ম্যাঙ্গানিজের পরিমাণ বেশি করে ফেলো না, তাহলে কি হবে জানো? এই আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এইগুলো আপটেক কিন্তু কমে যাবে। যদি তুমি ম্যাঙ্গানিজের কন্টেন্টটা বেশি করে ফেলো তাহলে আয়রন, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের আপটেক কমে যাবে। তাহলে বলো তো ম্যাঙ্গানিজের কনসেন্ট্রেশন বাড়লে আয়রনের ডেফিসিয়েন্সি সিম্পটম পাবে, ম্যাঙ্গানিজের ডেফিসিয়েন্সি সিম্পটম পাবে, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি সিম্পটম পাবে কিনা? হ্যাঁ। তাহলে যদি এতগুলো ডেফিসিয়েন্সি সিম্পটম হয় তাহলে প্লান্টের ক্ষেত্রে বলো তো তার ড্রাই ওয়েট রিডিউস করবেই করবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে পরীক্ষায় এটাও কোশ্চেন আসে যে ম্যাঙ্গানিজ টক্সিসিটি রেজাল্ট ইন ডেফিসিয়েন্সি অফ 1 আয়রন, 2 ম্যাগনেসিয়াম, 3 ক্যালসিয়াম, 4 অল অফ দ্য অ্যাবাভ। আনসার উইল বি অল অফ দ্য ভেরি গুড। আবার এরকম কোশ্চেনও জানতে চায় যে টক্সিসিটি ইন প্লান্ট ইজ শোন বাই 1 নম্বর অপশন ম্যাঙ্গানিজ, 2 জিঙ্ক, 3 কপার, আর অল অফ দ্য অ্যাবাভ। হোয়াট উড বি দ্য আনসার? তোমরা শুধু ম্যাঙ্গানিজকে দেখলে তার মানে এই নয় যে ম্যাঙ্গানিজ একাই টক্সিসিটি শো করতে পারে। তাহলে ম্যাঙ্গানিজও টক্সিসিটি শো করতে পারে, জিঙ্কও টক্সিসিটি শো করতে পারে, কপারও টক্সিসিটি শো করতে পারে। তাহলে এই তিনটে জায়গা ভীষণ ভালো করে মনে রাখবে, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কপার তারা সবাই কিন্তু মিনারেল টক্সিসিটি শো করতে পারে। ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি এবার দেখো তোমার কাছে টোটাল তুমি দেখেছিলে 9টা আর 8টা মানে 17টা, তাই তো? 17টার দরকার নেই, আরো কম, মোটামুটি 12টা 13টা মতো তুমি যদি মিনারেলকে একটুখানি ভালো করে পড়ো তাহলে সেখান থেকেই এক্সামে কোশ্চেনটা বারবার জানতে চায়। প্রথমে আমরা নেব যে কোন মিনারেলটাকে প্লান্ট কোন ফর্মে অ্যাবজর্ব করে, কোন মিনারেলটাকে প্লান্ট কোন ফর্মে অ্যাবজর্ব করে। ফার্স্ট দেখো নাইট্রোজেনকে প্লান্ট কোন ফর্মে অ্যাবজর্ব করে? মেইনলি নাইট্রেট, তবে কিছুটা নাইট্রাইট, কিছুটা অ্যামোনিয়াম হিসেবেও কিন্তু অ্যাবজর্ব করতে পারে। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে যে নাইট্রোজেন ইজ অ্যাবজর্বড বাই প্লান্ট ইন দা ফর্ম অফ নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়াম, অল, কি হবে? অল। আবার প্রশ্ন পড়লো যে নাইট্রোজেন ইজ মেইনলি অ্যাবজর্বড বাই প্লান্ট ইন দা ফর্ম অফ নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়াম, অল। নাইট্রেট। NO3-, ঠিক আছে? তাহলে মেজর যে মোডটা সেটা হচ্ছে NO3-। নাইট্রেট। সালফারকে কি হিসাবে অ্যাকসেপ্ট করে? সালফেট, ঠিক আছে? SO4-। নেক্সট ফসফরাসকে কি হিসাবে নেয়? H2PO4- অথবা HPO4-। এটাকে আমরা বলি অর্থোফসফেট আয়ন বা অর্থোফসফেট অ্যানায়ন হিসাবে। বলো ফসফরাসকে কিভাবে নেয়? অর্থোফসফেট আয়ন, অর্থোফসফেট আয়ন। অর্থোফসফেট আয়ন, বা যদি তোমাকে বলেও দেয় H2PO4- ফর্মে অথবা HPO4- ফর্মে। ক্যালসিয়ামকে কোন ফর্মে নেবে? সহজ, Ca+2, Ca2+। ক্যালসিয়াম +2।
মলিবডেনামকে কি ফর্মে নেবে? মলিবডেট আয়ন MoO2 2+। মলিবডেনামকে কি ফর্মে নেবে? মলিবডেট আয়ন MoO2 2+। MoO2 2+। পটাশিয়ামকে কি ফর্মে নেবে? K+। K plus. তাহলে যদি পরীক্ষার এরকম প্রশ্ন আসে যে একমাত্র কোন আয়ন আছে যেটাকে মোনোভ্যালেন্ট ক্যাটায়ন ফর্মে প্ল্যান্ট অ্যাবজর্ব করে, आंसर Potassium. Potassium. পটাশিয়াম। ভেরি গুড। সহজ। ম্যাগনেসিয়ামকে কোন ফর্মে? Mg2+। আয়রনকে কোন Mg2. ফর্মে? Fe3+। ম্যাঙ্গানিজকে কোন ফর্মে? Mn2+। Mn2+। কপারকে কোন ফর্মে? Cu2+। জিঙ্ককে কোন ফর্মে? Zn2+। ক্লোরিনকে কোন ফর্মে? Cl- ফর্মে। তাহলে বলো একইভাবে যদি কোশ্চেন পড়ে যে কোন জায়গাতে কোন মিনারেলকে আমরা মোনোভ্যালেন্ট ক্যাটায়ন ফর্মে অ্যাবজর্ব করতে পারি? Potassium के. Potassium. মোনোভ্যালেন্ট অ্যানায়ন ফর্মে যদি বলে এবার? Anion Cl-। Chlorine. ভেরি গুড। নিকেলকে কোন ফর্মে অ্যাবজর্ব করবে? Ni2+। Na2+. তাহলে পরীক্ষায় কিন্তু প্রায়শই এখান থেকে কোশ্চেন জানতে চায় যে কোন ফর্মে প্ল্যান্ট তাকে অ্যাবজর্ব করবে। দেখি কার মনে পড়ে, বলো তো মলিবডেনামকে কোন ফর্মে অ্যাবজর্ব করবে? MoO2 2+. ভেরি গুড। Molybdenum. মলিবডেট আয়ন, তাই তো? তারপর বলো দেখি আয়রনকে কোন ফর্মে অ্যাবজর্ব করবে? Fe3+। Fe3+. Fe3+. কিছুটা Fe2+ ফর্মেও কিন্তু নিতে পারে। চলো Mg কে ম্যাগনেসিয়ামকে কোন ফর্মে? Mg2+। ক্লোরিনকে কোন ফর্মে? Chlorine minus. Cl-. ক্যালসিয়ামকে কোন ফর্মে? Ca2+. Ca2+. নাইট্রোজেনকে কোন ফর্মে? NO3 Nitrate. নাইট্রেট, Na3-, তাই তো? NO2-, NH4+। সালফারকে SO4-। SO4 minus. Sulfate. SO4-। পটাশিয়ামকে কোন ফর্মে? K+। যদি বলে মোনোভ্যালেন্ট ক্যাটায়ন ফর্মে অ্যাবজর্ব করে এমন কে? Potassium। Potassium. মোনোভ্যালেন্ট অ্যানায়ন ফর্মে অ্যাবজর্ব করে এমন কে? Chlorine। বাহ, খুব সহজ। তাহলে এই জায়গাটুকু পড়তে পারলে তোমরা কিন্তু এখান থেকে নাম্বারটা পাবে। ওকে, নেক্সট। এবার দেখো আমি তোমাকে কতগুলো জায়গা কোরিলেট করাই। তোমাকে যদি বলি যে নাইট্রোজেন, তোমাকে যদি বলি নাইট্রোজেনকে আমরা কোন কোন জায়গাতে কাজে লাগাতে পারবো বলো তো? অ্যামাইনো অ্যাসিড ফরমেশনের জন্য নাইট্রোজেন দরকার কিনা? হ্যাঁ স্যার। অ্যামিনো অ্যাসিড ফরমেশনে নাইট্রোজেন দরকার। ভেরি গুড। তাহলে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন ফরমেশনের জন্য আমি দেখলাম নাইট্রোজেন দরকার। নিউক্লিক অ্যাসিড তৈরির জন্য বলো তো নাইট্রোজেন বেস আছে কিনা? তাহলে নিউক্লিক অ্যাসিড তৈরির জন্য তোমাকে নাইট্রোজেন ব্যবহার করতে হবে কিনা? হ্যাঁ। তাই তো? ভেরি গুড। দেখো সালফারকে কোন কাজে ব্যবহার করা যেতে পারে? সালফার বায়োটিন, এটা একটা ভিটামিন, ঠিক আছে? বায়োটিন, থিয়ামিন, কোএনজাইমে এই জিনিসগুলো তৈরি করতে আরো প্রচুর কাজ আছে। আমি তোমাকে শুধুমাত্র সেই কাজগুলোই তুলেছি যেগুলো তোমার নিটের জন্য ইম্পর্টেন্ট। ওকে, হাজার হাজার কাজ আছে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কাজ। তার মধ্যে আমি এক্সামের জন্য ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তুললাম। তাহলে বলো বায়োটিন তৈরির জন্য কে রেসপন্সিবল? সালফার। পরীক্ষা প্রশ্ন করবে যে ফরমেশন অফ বায়োটিন, থিয়ামিন, কোএনজাইমে নিড হুইচ অফ দ্য ফলোইং নিউট্রিয়েন্ট? তাহলে তুমি তখন বলবে দিস ইজ সালফার। ফসফরাসকে দেখো তো নিউক্লিক অ্যাসিড বানাতে ব্যবহার করবে ফসফরাসকে? হ্যাঁ স্যার। Very good. তারপর তুমি দেখো যে এখানে NADP বা নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ATP, এই সমস্ত মলিকিউল গুলো বলো তো সব তৈরি করতে তোমার কাজে লাগবে কিনা? NADP, ATP এগুলো সব তৈরি করতে কাজে লাগবে। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে বলো তো সেল মেমব্রেনের মধ্যে প্লাজমা মেমব্রেনে প্রচুর পরিমাণে ফসফোলিপিড আছে না নেই? আছে। তাহলে প্লাজমা মেমব্রেনের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফোলিপিড। তাহলে প্লাজমা মেমব্রেনে ফসফোলিপিড দরকার, তার জন্য ফসফরাস চাই। নিউক্লিক অ্যাসিড তৈরির জন্য ফসফরাস চাই। NADP, ATP এই সমস্ত মলিকিউল তৈরির জন্য কিন্তু তোমাকে ফসফরাস চাই। নেক্সট ক্যালসিয়াম। বলো আমি তোমাকে সেল ওয়াল মনে করিয়ে দিই। সেল ওয়ালের মিডল ল্যামেলা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম পেকটেট। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেকটেট। পেকটেট। তাহলে মিডল ল্যামেলা তৈরির জন্য বলো তো তোমাকে ক্যালসিয়াম ব্যবহার করতে হবে কিনা? হ্যাঁ Next, স্যার। তারপর দেখবে যত জায়গাতে মেমব্রেন ফিউশনের গল্প আছে, একটা মেমব্রেনকে আরেকটা মেমব্রেনের সঙ্গে ফিউজ করতে হবে। ধর আমি তোমায় যদি বলি ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, সেই জায়গাতে মেমব্রেন ফিউশন আছে না নেই?
হ্যাঁ আছে। ক্যালসিয়াম আছে। তাহলে যেখানেই মেমব্রেন পারমিয়েবিলিটি চেঞ্জ করার ব্যাপার আছে, যেখানেই মেমব্রেন ফিউশনের গল্প আছে, সেখানে তোমাকে অবশ্যই ক্যালসিয়ামকে দিতেই হবে। তাহলে বলো মেমব্রেন পারমিয়েবিলিটি এবং মেমব্রেন ফিউশনের সঙ্গে রিলেটেড কে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। আরো মনে রাখবে ক্রোমোজোমাল স্ট্রাকচার স্টেবিলাইজেশন, স্পিন্ডল ফাইবার ফর্মেশন। তাহলে ক্রোমোজোমের গঠনকে স্টেবল করার জন্য স্পিন্ডল ফাইবার ফর্মেশনের জন্য তোমাকে কাকে দিতে হচ্ছে? ক্যালসিয়াম ক্যালসিয়াম। 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 বারবার প্র্যাকটিস করলে তবেই মনে থাকবে, নচেত নয়। ওকে, নেক্সট। এবার দেখো মলিবডেনাম কিসের জন্য দরকার বলো? নাইট্রোজেন মেটাবলিজম। নাইট্রোজেন আছে। ভেরি গুড। নাইট্রোজেনেজের কাজ করার জন্য দরকার, তার মানে নাইট্রোজেন মেটাবলিজমের সঙ্গে কে রিলেটেড? মলিবডেনাম রিলেটেড। ওকে, নাইট্রোজেন মেটাবলিজম। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? পটাশিয়াম, স্যার। বলো স্টোমাটা ওপেন ক্লোজার। পটাশিয়াম হ্যাঁ। স্টোমাটা ওপেন ক্লোজার। তারপর তোমরা প্রত্যেকে নার্ভাস সিস্টেম পড়েছো তাই না? ডিপোলারাইজেশনের জন্য রেসপন্সিবল সোডিয়াম, আর রিপোলারাইজেশনের জন্য রেসপন্সিবল কে? পটাশিয়াম। পটাশিয়াম। সোডিয়াম হচ্ছে ডিপোলারাইজেশনের জন্য রেসপন্সিবল, সোডিয়াম আর পটাশিয়াম হচ্ছে রিপোলারাইজেশনের জন্য রেসপন্সিবল। তার মানে অ্যাকশন পটেনশিয়াল তৈরিতে বলো তো এদের রোল আছে কিনা সোডিয়াম পটাশিয়ামের? ওকে। আছে। ম্যাগনেসিয়ামকে দেখো অনেক এনজাইমকে তো অ্যাক্টিভেট করে, সেদিকে যদি আমি নাও যাই, দেখি কে বলতে পারে রাইবোজোমের সাব ইউনিট গুলোতে জোড়ার কাজে কাকে ব্যবহার করা হয়? Mg2+। ম্যাগনেসিয়াম। Mg2+। ভেরি গুড। আবার বলো ক্লোরোফিল ফরমেশন করতে হেল্প করবে কে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। অ্যাটম হচ্ছে ম্যাগনেসিয়াম, তাই না? আবার দেখো শুধু ম্যাগনেসিয়াম নয়, ক্লোরোফিল ফরমেশনের সঙ্গে কিন্তু আরো একজন রিলেটেড, দ্যাট ইজ আয়রন। গুলিয়ে ফেলবে না। তাহলে Fe। ম্যাগনেসিয়াম আয়রন দুজনেই কিন্তু ক্লোরোফিল ফরমেশনের জন্য রেসপন্সিবল। তাহলে আয়রনটা হচ্ছে হেল্পস ইন ক্লোরোফিল ফরমেশন। ঠিক আছে, হেল্পস ইন ক্লোরোফিল ফরমেশন। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অন্যদিকে আরো চলে গেল। ওকে, নেক্সট। ম্যাঙ্গানিজ তোমরা কোথায় দেখেছো আর্জিনেজের কাজ করতে দরকার হয়? কপার। কপার, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড তৈরিতে আমার দরকার কপার। ওকে, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড তৈরিতে আমার দরকার হচ্ছে কপার। জিঙ্ক, জিঙ্ক অক্সিন হরমোন তৈরিতে তোমার জিঙ্ক দরকার। অক্সিন হরমোন সিনথেসিসের জন্য জিঙ্ক চাই। ক্লিয়ার? নিকেল, সুপার অক্সাইড ডিসমিউটেজ, ইউরিয়েজ, এই সমস্ত এনজাইমের কাজ করার জন্য জিঙ্ক চাই। তাহলে মোটামুটি একটা আইডিয়া পেলাম যে কোন কোন মলিকিউলকে আমরা, এতেই তোমাদের মুখস্থ হবে না নিশ্চয়ই, তোমরা বাড়িতে আরো পড়বে আস্তে আস্তে, তবে মুখস্থ হবে। তাহলে একটা ওভারঅল আইডিয়া, অন্যান্য জায়গা বায়োলজিতে আমরা যা যা পড়েছি সেখান থেকে আমরা মিনারেল গুলোকে কাকে কোন কাজে ব্যবহার করবে একটা হালকা আইডিয়া কি তোমরা পেলে? হ্যাঁ স্যার। তবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা আমি বলিনি এক্সামের জন্য, দ্যাট ইজ বোরন। বোরন আমি বলি তোমাদের যে বোর করা মানে কি? বোর মানে ছিদ্র করা। কোন একটা জায়গাতে আমরা পোর তৈরি করব, তাকে বোর করা বলে। বোর মানে শুধু বিরক্তি নয়, বোর মানে ছিদ্র করা হতে পারে কোন একটা জায়গাতে। তাহলে দেখো বোরনের কাজ অনেকটা এরকম, একটা চ্যানেল তৈরি করা। কিরকম? প্রথম কথা হচ্ছে এই যে পোলেন গ্রেনটা এখানে বসে আছে, বলুন তো পোলেন টিউবটা যখন, পোলেন গ্রেনটা যখন জার্মিনেট করছে তখন এখান থেকে পোলেন টিউব তৈরি হবে তো? হ্যাঁ স্যার। পোলেন টিউব জার্মিনেশন হচ্ছে, এর জন্য রেসপন্সিবল কে? বোরন। এই জায়গাতে তৈরি করছে, তাই না? বোর করছে এটাকে। তাহলে পোলেন টিউব জার্মিনেশন হচ্ছে বোরন। নেক্সট, ক্যালসিয়াম আপটেক। দেখো এখানে এরকম করে না কাজটা, আমি মনে রাখার জন্য বলি। তাহলে এখানে এরকম একটা জায়গা দিয়ে দিল, একটা পোর, একটা গর্ত তৈরি করে দিল, সেখান দিয়ে ক্যালসিয়ামকে বললো এসো 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 এসো, এই জায়গা দিয়ে চলে এসো। তাহলে ক্যালসিয়াম আপটেকের জন্য হেল্প করছে কে? বোরন। বোঝা গেল? আবার দেখো সুগার বা কার্বোহাইড্রেট একটা জায়গা থেকে একটা জায়গাতে মুভমেন্ট করবে, সেরকম একটা টানেল কেটে দিল, দিয়ে বললো এখান দিয়ে কার্বোহাইড্রেটটা মুভমেন্ট করো। তাহলে আমরা বলতে পারি ট্রান্সলোকেশন অফ কার্বোহাইড্রেট। তাহলে তিনটে ভীষণ ইম্পর্টেন্ট কাজ বলো বোরনের, ভীষণ ইম্পর্টেন্ট এক্সামের জন্য। পোলেন টিউব জার্মিনেশন, ক্যালসিয়াম আপটেক, আর ট্রান্সলোকেশন। ঠিক আছে? পোলেন টিউব জার্মিনেশন, ক্যালসিয়াম আপটেক, আর কার্বোহাইড্রেট বা সুগার ট্রান্সলোকেশন। বুঝলাম? হ্যাঁ স্যার। ভেরি গুড।
এটা ছাড়া আরো কিছু আমরা ফাংশন নেব, কিছু ডেফিসিয়েন্সি সিম্পটম নেব যেটা প্রায়শই পরীক্ষায় জানতে চায়। এক, ভীষণ ইম্পর্টেন্ট, তুমি কিভাবে মনে রাখবে তোমার ব্যাপার, কিন্তু মনে তোমাকে রাখতেই হবে। হুইপটেল অফ কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ারের হুইপটেল ডিজিজের জন্য রেসপন্সিবল কে? মলিবডেনাম। একদম মুখস্থ করে ফেলো, হুইপটেল অফ কলিফ্লাওয়ারের জন্য রেসপন্সিবল কে? মলিবডেনাম। ডাইব্যাক ডিজিজ, তার জন্য রেসপন্সিবল কে? কপার and potassium. এন্ড পটাশিয়াম। ব্রাউন হার্ট রট অফ বিট, কে রেসপন্সিবল? Boron. বোরন। ব্রাউন হার্ট রট অফ বিট, এটা কার রেসপন্স, কার ডেফিসিয়েন্সিতে? বোরন। লিটল লিফ ডিজিজ, জিঙ্ক কপার। Zinc and copper. জিঙ্ক কপার। মাস্ক স্পট অন পি, স্পট অন ওট, কার জন্য? Manganese. ম্যাঙ্গানিজ। খায়রা ডিজিজ অফ প্যাডি, Zinc. Zinc. খায়রা ডিজিজ অফ প্যাডি, জিঙ্ক। রিক্লামেশন ডিজিজ, কপার জিঙ্ক। Zinc. কপার জিঙ্ক। যদি ডিজিজ গুলো কি সম্পর্কে জানতে চাও একটুখানি গুগল করে নেবে, তোমরা পাবে। আপাতত আমি একটু তোমাকে জাস্ট ওটা করেও তুমি যে মনে থাকবে তা নয়, ফলে তোমাকে কিছু একটা ট্রিক বানিয়ে নিতে হবে, নিজের মতন করে ট্রিক বানিয়ে নেবে মনে রাখার জন্য। কিভাবে করবে জানি না, তবে মুখস্থ তোমাকে করতেই হবে, কারণ এক্সামে লাগবে। স্যার এই ডিজিজগুলো কি ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে? ডেফিসিয়েন্সির জন্য। ওকে, তাহলে রিক্যালমেশন ডিজিজের কার কার ডেফিসিয়েন্সি? কপার জিঙ্ক। খায়রা ডিজিজ অফ প্যাডি কার ডেফিসিয়েন্সি? জিঙ্ক। Zinc is মাস্ক স্পট অফ পি বা গ্রে স্পট অফ ওট কার ডেফিসিয়েন্সি? manganese. লিটল লিফ ডিজিজ কার ডেফিসিয়েন্সি? Manganese. Zinc and copper. Zinc and copper. হুইপটেল অফ কলিফ্লাওয়ার, হুইপটেল অফ কলিফ্লাওয়ার। Molybdenum. ডাইব্যাক। Copper, potassium. ভেরি গুড। ব্রাউন হার্ট রট, Boron. Boron. ভেরি গুড। হুইপটেল, আবার বলো হুইপটেল। Molybdenum. ভেরি গুড। বললো স্টাউট অ্যাক্সিস বা গাছটার ইন্টারনোড বাড়ছে না, বেটে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাহলে স্টাউট অ্যাক্সিস কার জন্য? বোরন। Boron. ঠিক আছে, Boron. দেখো আমি যদি তোমায় বলি যে কোনো একটা প্লান্ট, তাকে তুমি একটু শেডি এরিয়াতে রেখেছো, তাকে তুমি ঠিকঠাক আলো দিচ্ছ না, তাহলে বলো তো তার প্রপার গ্রোথ হ্যাম্পার্ড হবে কি হবে না? হবে। এবং এই লাইটের অ্যাবসেন্সে যদি কোনো একটা প্লান্টকে তুমি কালচার তৈরি করো, তাহলে তার ক্ষেত্রে তার যে ডেফিসিয়েন্সি গুলো তৈরি হয়, এইটাকে আমরা বলি ইটিওলেশন। কি বলো এটার নাম? ইটিওলেশন। ইটিওলেশন। তাহলে Etiolation. কোনো মিনারেলের সম্পর্ক আছে না লাইটের অ্যাবসেন্স আছে? লাইট অ্যাবসেন্স। Absence. লাইটের অ্যাবসেন্স আছে। তাহলে তোমার পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে, দেখবে বলবে which of the following is not performed by any mineral deficiency? এক নম্বর অপশন হুইপটেল অফ কলিফ্লাওয়ার, দুই নম্বর অপশন হচ্ছে লিটল লিফ ডিজিজ, তিন নম্বর অপশন হচ্ছে ক্লোরোসিস, চার নম্বর অপশন হচ্ছে ইটিওলেশন। আনসার? ইটিওলেশন। ভেরি গুড, ভেরি গুড। তাহলে বলো মিনারেল গুলো কোন কোন ফর্মে অ্যাবজর্ব করব, মিনারেল গুলো কি কি কাজ করে, তাদের ডেফিসিয়েন্সিতে কি কি সিম্পটম হয়। ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার এই মিনারেল গুলোকে অ্যাবজর্পশন করবে কিভাবে, এই মিনারেল গুলোকে নেবে কিভাবে? দেখো মিনারেল অ্যাবজর্ব কে করে? রুট। এবং এই মিনারেলের মুভমেন্টটাকে, মুভমেন্ট অফ মিনারেলকে আমরা বলি ফ্লাক্স। মিনারেলের মুভমেন্টটাকে আমরা কি বলি বলো? ফ্লাক্স। এবং এই ফ্লাক্সটা যদি সেলের ভেতরে হয়, উইদিন দা সেল যদি হয়, তখন তাকে আমরা বলি ইনফ্লাক্স। ইন মানে উইদিন, ভেতরে, ইনফ্লাক্স। আর যদি আউটসাইড হয় তখন তাকে কি বলবো? ইফ্লাক্স। তাহলে উইদিন হলে তার নাম ইনফ্লাক্স, আর আউটসাইড হলে তার নাম ইফ্লাক্স। ঠিক আছে? উইদিন হলে তার নাম ইনফ্লাক্স, আউটসাইড হলে তার নাম ইফ্লাক্স। বোঝা গেল এই দুটো টার্ম, ইনফ্লাক্স আর ইফ্লাক্স? ভেরি গুড। এবার দেখো মিনারেল দুটো স্লটে আমরা মিনারেলটাকে নিচ্ছি। কিরকম স্লট? এক, আমরা প্রথমে সয়েল থেকে মিনারেলটাকে নিয়ে কোথায় রাখছি দেখো, এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল। তাহলে আমরা ইন বিটুইন দা সেল এই জায়গাতে রাখতে পারি,
অথবা দেখো সেলের বাইরে এটা কি আছে, সেল ওয়াল, আমরা তাকে সেল ওয়ালে রাখতে পারি, মানে আমরা তাকে কোথায় নিয়ে যাব না, সেলের সাইটোপ্লাজমে নিয়ে যাচ্ছি না প্রথম স্টেপে। তাহলে প্রথম স্টেপে আমরা কি করছি, মিনারেল আপটেকে, প্রথমে আমরা মিনারেলটাকে আপটেক ইনটু ইন্টারসেলুলার স্পেস অর সেল ওয়াল। দেখো প্রথম যে স্ট্রাকচারটা আমরা নিচ্ছি, এর ক্ষেত্রে আমরা মিনারেলটাকে নিয়ে কোন জায়গা থেকে কোথায় রাখলাম, সয়েল থেকে নিয়ে ইন্টারসেলুলার স্পেস বা সেল ওয়ালে রেখে দিলাম। ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। এই যে জায়গাটা, এটাকে মেইনলি আমরা কোন প্রসেসে রান করি, প্যাসিভ প্রসেসে। তাহলে বলো মিনারেলটাকে আমরা বাইরে থেকে সয়েল থেকে নিলাম, নিয়ে ইন্টারসেলুলার স্পেসে আনলাম, এই প্রসেসটাকে আমরা বলছি প্যাসিভ প্রসেস। এবং এটা সাধারণত কোন প্রসেসে হয়, অ্যাপোপ্লাস্টিক পাথওয়েতে হয়। মনে রাখবে এটা কোন পাথওয়েতে, অ্যাপোপ্লাস্টিক তাহলে সেল ওয়ালের মধ্যে যখন রাখবো বা ইন্টারমেমব্রেন স্পেসে যখন রাখবো, তখন তাকে ইন্টারসেলুলার স্পেসে যখন রাখবো, তখন তাকে আমরা বলি অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। অ্যাক্টিভ না প্যাসিভ? মেইনলি প্যাসিভ মানে তাতে এটিপি নট এটিপি লাগবে না, হবে না, লাগবে না। এটিপি দেওয়ার কোনো দরকার নেই। নেক্সট, এবার দেখো তখন সেখান থেকে নিয়ে এবার আমরা আয়নগুলোকে কোথায় পাঠাবো, ইনার স্পেসে, এবার সেলের মধ্যে পাঠাবো। এই মুভমেন্টটা প্যাসিভ ট্রান্সপোর্ট হতে পারে, এই মুভমেন্টটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে পারে। ওকে, কারণ এটাকে ডিফারেন্ট টাইপ অফ আয়ন চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাতে হবে, এবং এটাকে তুমি সেলের মধ্যে পাঠাবে। তাহলে সেলের মধ্যে যদি পাঠাও, তখন সেই প্রসেসটার অ্যাপোপ্লাস্টিক থাকলো না, তখন তার নাম হয়ে গেল সিমপ্লাস্টিক। তখন তার নাম সিমপ্লাস্টিক। বোঝা গেল? তাহলে দুটো স্টেপ আমি আবার বলি। এক, প্রথমে তুমি সয়েল থেকে মিনারেল গুলোকে নিয়ে ইন্টারসেলুলার স্পেস বা সেল ওয়ালে রাখছো, অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, মেইনলি প্যাসিভ। তারপর তুমি সেখান থেকে নিয়ে তাকে সেলের ভেতর ঢুকিয়ে দিচ্ছ, তাহলে মুভমেন্ট অফ আয়ন ইনটু ইনার স্পেস অফ সেল বা ইনটু সাইটোপ্লাজম, সেটা সিমপ্লাস্টিক পাথওয়ে আয়ন চ্যানেলের মধ্যে দিয়ে হবে। এটা অ্যাক্টিভও হতে পারে, প্যাসিভও হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার প্যাসিভ আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে কি ডিফারেন্স? প্যাসিভ মানে সেখানে তোমার কি লাগবে না, এটিপি এক্সপেন্ডিচার হবে না। অ্যাক্টিভ মানে তোমাকে এটিপির সাহায্য নিয়ে করতে হবে। যেহেতু এটিপির সাহায্য নিচ্ছ না প্যাসিভে, তাই প্রসেসটা স্লো। আর যেহেতু এটিপির সাহায্য নিচ্ছ অ্যাক্টিভে, তাই প্রসেসটা অনেক ফাস্ট। যেহেতু এটিপির সাহায্য নিচ্ছ না, তাই সেটা স্লো। যেহেতু অ্যাক্টিভে এটিপির সাহায্য নিচ্ছ, তাই সেটা ফাস্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট সবসময় টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট, দ্যাট মিনস হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন, হায়ার প্রেসার থেকে লোয়ার প্রেসার, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল। তার মানে এটাকে আমরা বলি সবসময় টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট, নতিমাত্রার দিকে। তাহলে নতিমাত্রার দিকে মানে কি, বেশি থেকে কম না কম থেকে বেশি? বেশি থেকে কম। মানে বেশি থেকে কম। তাহলে কি কিসের নতি হতে পারে? কনসেন্ট্রেশনের নতিমাত্রা হতে পারে, কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট হতে পারে হায়ার থেকে লোয়ার, প্রেসারের গ্রেডিয়েন্ট হতে পারে হায়ার থেকে লোয়ার, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট হতে পারে হায়ার থেকে লোয়ার। বুঝতে পারলাম? আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যাবে উল্টো দিকে, अगेंस्ट দ্য গ্রেডিয়েন্ট। এটা উল্টো দিকে, দ্যাট মিন্স লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন, লোয়ার প্রেসার থেকে হায়ার প্রেসার, লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়াল। তাহলে এটাকে আমরা বলি এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে বলো কে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বা গ্রেডিয়েন্টের দিকে যায় আর কে উল্টো দিকে যায়? অ্যাক্টিভ দিকে যায়, আর একদমই নয়, অ্যাক্টিভ উল্টো দিকে যায়। প্যাসিভ দিকে যায় উল্টো দিকে যায়। আর অ্যাক্টিভ উল্টো দিকে। উল্টো দিকে। ভেরি গুড। তাহলে দেখো যারা প্যাসিভ ট্রান্সপোর্ট, এই প্যাসিভ ট্রান্সপোর্ট কি কিভাবে হতে পারে? এক, তোমরা সিম্পল ডিফিউশনের কথা জানো, ফ্যাসিলিটেড ডিফিউশনের কথা জানো, ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট পড়তে গিয়ে আরো ডিটেইলে পড়বো আমরা এটা। তাহলে সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, এটা হচ্ছে একটা প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যম। আবার তোমরা দেখবে যে ওয়াটারটাকে মুভমেন্ট করাই আমরা জাইলেমের মধ্যে দিয়ে, তাই না? ওয়াটারটাকে জাইলেমের মধ্যে দিয়ে মুভমেন্ট করাই তো মেনলি। তাহলে ওয়াটারটাকে তুমি যখন জাইলেমের মধ্যে দিয়ে মুভমেন্ট করাচ্ছ বা ফ্লোয়েমের মধ্যে দিয়ে যখন ফুডটাকে মুভমেন্ট করাচ্ছ, তখন তাদের মুভমেন্টটাকে আমরা বলি মাস ফ্লো। কি বলি তাদের মুভমেন্টটাকে? মাস ফ্লো। ওকে, তাহলে মাস ফ্লো যখন হয়, দ্যাট মিন্স ওয়াটার যখন যাচ্ছে পাতার দিকে, তখন সেই ওয়াটারের সঙ্গে বলো তো কিছু পরিমাণ মিনারেল তুমি ডিসলভ করে দিচ্ছ কিনা?
হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট কি ভাবে তুমি একটা প্ল্যান্টের মধ্যে পেতে পারো? যে সিম্পল ডিফিউশন দিয়ে প্যাসিভ ট্রান্সপোর্ট হতে পারে, ফ্যাসিলিটেড ডিফিউশন দিয়ে প্যাসিভ ট্রান্সপোর্ট হতে পারে, আর হচ্ছে মাস ফ্লো এর সাহায্যে, দ্যাট মিন্স ওয়াটারটা যে জাইলেম হয়ে পাতার দিকে যাচ্ছে, তাহলে সেই তার মধ্যে তুমি কিছু পরিমাণ কাকে গুলে দিলে, মিনারেলকে গুলে দিলে, সলিবিলাইজ করে দিলে, দ্রবীভূত করে দিলে, যেটা মাস ফ্লোর সাহায্যে আলটিমেটলি প্ল্যান্টের ডিফারেন্ট পার্টে মুভমেন্ট করছে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার ওকে, এই আয়ন চ্যানেল গুলো দেখো পাশে আমি দেখিয়েছি। এই আয়ন চ্যানেল গুলো আরো ডিটেলে দেখাবো যখন আমরা ট্রান্সপোর্টিং প্ল্যান্ট পড়বো তখন। এখানে আমি পাশে মাস ফ্লোটাকে একটুখানি বলে দেওয়ার চেষ্টা করেছি। মাস ফ্লো, দেখো মাস ফ্লো মানে যখন ওয়াটারটা উপরে মুভমেন্ট করছে, কিসের জন্য? বিকজ অফ ট্রান্সপিরেশন পুল। তাহলে তখন তুমি দেখো জলের সঙ্গে সঙ্গে মিনারেলকে পাঠিয়েছো। যদি জলের সঙ্গে সঙ্গে মিনারেলকে না পাঠাতে তাহলে তো তুমি বলতে অ্যাসেন্ট অফ ওয়াটার, কিন্তু আমরা কি অ্যাসেন্ট অফ ওয়াটার বলি? ডিকসন জলের থিওরিটাকে অ্যাসেন্ট অফ স্যাপ বলি। Into sap. স্যাপ কেন বলি? স্যাপ কেন বলি বলো? কারণ স্যাপ বলার কারণ হচ্ছে যেহেতু ওয়াটারের সঙ্গে মিনারেল আছে তাই আমরা সেটাকে স্যাপ বলে ডাকি। বুঝতে পেরেছো? যেহেতু ওয়াটারের সঙ্গে মিনারেল আছে তাই আমরা সেটাকে স্যাপ বলে ডাকি। হ্যাঁ স্যার ক্লিয়ার এভরিবডি? Yes, sir. একটা প্রশ্ন প্রায়শই পরীক্ষায় জানতে চায় তোমাদের, যে কেন বিনে পয়সাতে মানে প্যাসিভ ট্রান্সপোর্ট, তাই তো? বিনে পয়সা মানে প্যাসিভ ট্রান্সপোর্ট। বিনে পয়সাতে সমস্ত নিউট্রিয়েন্টকে গাছ অ্যাবজর্ব করে নিতে পারে না কেন? Why absorption is not completely passive? Probable cause is, এক নম্বর অপশন তোমায় দিল যে মিনারেল মেইনলি প্রেজেন্ট ইন সয়েল ইন চার্জড ফর্ম, সো আমরা তাকে সিম্পল ডিফিউশন করাতে পারি না। দুই হচ্ছে সয়েলে মিনারেলের কন্টেন্ট থাকে কম, প্লান্টের বডিতে রিলেটিভলি মিনারেলের কন্টেন্ট থাকে বেশি। তাহলে যদি সয়েলে থাকে কম আর প্লান্টের বডিতে বেশি, তার মানে বলতো লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন দিকে যেতে হচ্ছে তো। হ্যাঁ স্যার লো থেকে হাইয়ের দিকে যেতে গেলে কোনোদিনও বিনা পয়সায় হয় No, sir. না এটা একটা অপশন। থার্ড অপশন বললো বোথ, দুটোই কারণ। কি হবে আনসার? দুটোই কারণ হবে। দুটোই হবে। Why absorption of mineral is not completely passive? শোনো মন দিয়ে, why absorption of mineral is not completely passive? তার কারণ হচ্ছে যেহেতু মিনারেল গুলো সয়েলে চার্জড ফর্মে থাকে, ফলে তাকে সিম্পলি ডিফিউজ করা যায় না। এক। দুই হচ্ছে সয়েলে হচ্ছে তার কনসেন্ট্রেশন রিলেটিভলি কম, প্লান্টের বডিতে তার কনসেন্ট্রেশন রিলেটিভলি বেশি। তাহলে যদি সয়েলে কম আর প্লান্টে বেশি হয়, তাহলে লোয়ার থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে কখনো সিম্পল ডিফিউশনে যায় না বা কখনো প্যাসিভ ট্রান্সপোর্টে যায় না। তার জন্য ইট নিড এক্সপেন্ডিচার অফ এটিপি। ওকে, হ্যাঁ স্যার। তাহলে ওভারঅল আমরা কি দাঁড়ালো? যে মিনারেলের নিউট্রিশনটা অ্যাক্টিভ প্রসেস না প্যাসিভ প্রসেস না বোথ? অ্যাক্টিভ প্যাসিভ Both. যদি আমরা দেখি যে টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট মুভমেন্ট হচ্ছে তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট হবে, তখন যদি দেখি अगेंस्ट দ্য গ্রেডিয়েন্ট হচ্ছে তখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করতে হবে তাকে। বলো বোঝা গেল কি? হ্যাঁ Yes, স্যার। sir. হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বোঝা গেল? নেক্সট আমরা তাহলে এখান থেকে এবার ঢুকে পড়ি। খুব সহজ টপিক, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। দ্যাট ইজ নাইট্রোজেন মেটাবলিজম। নাইট্রোজেন মেটাবলিজম, তোমরা সবাই নাইট্রোজেন মেটাবলিজম সম্পর্কে জানো বেশ অনেকটাই, তাই তো?